ও তার স্ত্রী সোমা বহু খোঁজের পর হাওড়ায় একটা ফ্ল্যাট পায়, যেটা ওদের বাজেটের একবারে ঠিকঠাক, যথারীতি সস্তাই বলা যায়। কিছুদিনের মধ্যে টাইম করে ঘরদোর পরিষ্কার করে। পরিষ্কার করার সময় গোটা ঘরে কোনো বাজে গন্ধ না থাকলেও বাথরুমে একটা অদ্ভুত গন্ধ ওদের। ভালো করে পরিষ্কার করা সত্ত্বেও গন্ধটা যেন যেতেই চায় না। ওরা ভাবে অনেকদিন হয়তো বন্ধ ছিল, তাই এরকম গন্ধ বেরোচ্ছে। যাই হোক, তেমন একটা গুরুত্ব দেয় না। পরে একটা ভালো দিন দেখে বাড়িতে ব্রাহ্মণ ডেকে পুজো করা, আর ওই দিনই সমস্ত জিনিসপত্র নিয়ে ফ্ল্যাটে শিফটও করে যায়। বেশ কিছুদিন সুখে শান্তিতেই কাটলো। সকালে শিবু ও সোমা দুজনেই অফিসে চলে যেত, বিকেলে বা সন্ধ্যের দিকে বাড়িতে ফিরে আসতো। আগে সোমা, তারপর শিবু। কিন্তু বেশ কিছুদিন ঘরটা ব্যবহার করার পরও বাথরুমের গন্ধটা কোনোভাবেই যায় না। এরকমই একদিন সন্ধ্যায় শিবু বাড়ি পেয়ে দরজা খুলতেই আটকে ওঠে। ওর স্ত্রী দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। শিবু কোনো রকম সময় চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরায়, তারপর সোফায় বসিয়ে এক গ্লাস জল দেয়। ওর মুখে ভয়ের ছাপ স্পষ্ট, কিন্তু বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও শিবুকে কিছুই বলে না। শিবু মনে মনে ভাবে নতুন জায়গা, কিছু দেখে ভয় পেয়েছে হয়তো। ও এই বিষয়টাকে আর খুব একটা গুরুত্ব দেয় না। সেদিন বাকিটা সময় অন্যান্য দিনের মতনই কাটে, একেবারে স্বাভাবিক। কিন্তু সোমার চোখে ছিল খুবই সতর্কতা। পরের দিন সকালে বাকি দিনগুলোর মতনই ওরা একসাথে অফিসের জন্য বেরিয়ে যায়। সন্ধ্যায় শিবু বাড়ি ফিরে দেখে সব জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো, যেন বাড়িতে একটা ঝড় বয়ে গেছে। ও ওর স্ত্রীকে ডাক দেয়, সোমা, সোমা, কিন্তু কোনো সাড়া নেই। ওর বুকটা ধক করে ওঠে। কোনো রকমে দৌড়ে গিয়ে বেডরুমের দরজাটা খুলতেই একটা ঠান্ডা বাতাস ঘর থেকে বেরিয়ে যায়। ঘরে নীল রঙের একটা নাইট ল্যাম্প জ্বলছে, যে আলোয় ঘরটা প্রায় অন্ধকার। শিবু লাইটটা অন করে। ও প্রায় আঁতকে ওঠে। সোমা মেঝেতে মুখ গুজে পড়ে আছে, মেঝেতে হালকা রক্তের দাগ। ও সোমার পাশে বসে, ওকে ডাকতে থাকে। কোনো রকম সাড়া না পেয়ে ও বিছানার পাশে জলের বোতলটা দেখে বেশ কিছুটা জল সোমার মুখে ছিটিয়ে দেয়। সোমা প্রায় ধরফড়িয়ে উঠে বসে। ও ঘরটায় একবার ভালো করে নজর বোলায়। ও কিছুতে যেন ভয় পাচ্ছে। শিবু ওকে বুকের কাছে জড়িয়ে ধরে, সান্ত্বনা দেয়, তারপর জিজ্ঞেস করে, কি হয়েছে? সোমা শিবুকে একেবারে জাপটে ধরে। ও আমাদের থাকতে দেবে না। শিবু বলে, ও ওটা কে? সোমা একবার ঢোক গেলে, মিনি। শিবু কিছুটা অবাক হয়। সোমা আবার বলে, ওরা এই ঘরেই থাকতো, আমাদের আগের ভাড়াটিয়া। কিন্তু একদিনও জানতে পারে ও স্বামী ওকে চিট করছে। ওর নাকি কারোর সাথে সম্পর্ক ছিল। ব্যাস, একদিন রাতে ওদের খুব ঝগড়া হয়। ওর স্বামী তো বাড়ি থেকে চলেই যায় সেই রাতে। ও ভেবেছিল হয়তো রাগ কমলে বাড়ি টাড়ি ফিরে আসবে, কথা বলে বিষয়টা মিটমাট করবে। কিন্তু সেদিন তো ফিরলই না। পরের দুদিনও কোনো রকম যোগাযোগ, একটা ফোন পর্যন্ত নেই। ও একা, দিশেহারা, এক বাড়ির অমতে বিয়ে, তার উপর এরকম একটা পরিস্থিতি। ও কিছু ভেবে পায় না, বাইরের সমাজে মুখ দেখাবে কিভাবে। তৃতীয় দিন রাতেও ও দরজাটা খুলেই রেখেছে। ভোরবেলা পর্যন্ত অপেক্ষা করেছিল, কিন্তু ছেলেটা আর ফেরে। ব্যাস, বাথরুমে অ্যাসিডের বোতলটা পুরো শেষ করে দেয়। তারপরেও কিছুক্ষণ বেঁচেছিল, জ্বালায় কাতরাচ্ছিল রীতিমতো। আর একসময় সব অন্ধকার। এইসব শুনে শিবুর ভ্রুটা কুঁচকে যায়। সোমার দিকে তাকায়। সোমা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আমিও জানি না এগুলো আদৌ কি বলছি, ঠিক বলছি না ভুল বলছি, তবে ওর যে করুণ রূপটা আমি দেখেছি সেটা ভোলার নয়। শিবু বলে, সে তো ঠিক আছে, কিন্তু তোমার মাথা ফাটলো কি করে? সোমা হেসে বলে, আমি ঘরে ঢুকে দেখি চারিদিকে সব কিছু ছড়ানো। আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর এই রুমে আসতেই দেখি কেউ একটা মেঝেতে বসে আছে। আমি ভয়ে ভয়ে ডাক দিই। ওর মাথাটা প্রায় 180 ডিগ্রি
ঘুরিয়ে আমার দিকে তাকায়। ব্যাস, আমি ওখানেই অজ্ঞান হয়ে যাই। তারপর তেমন কিছু একটা মনে নেই, কিন্তু আমি পুরোপুরি জ্ঞান হারাইনি। একটা ঘোরের মধ্যে ছিলাম। তখনই মিনি সব কিছু আমাকে বলে। এরপর ওরা আর ওই বাড়িতে থাকেনি। সেদিন ভোরেই একটা আত্মীয়র বাড়িতে ওরা কিছুদিনের জন্য আশ্রয় নেয়। তারপর একটা ফ্ল্যাট ভাড়া নেয়, এবারে সব কিছু খোঁজ খবর নিয়ে। পরে অবশ্য শিবু আর সোমা আশেপাশের প্রতিবেশীদের থেকে জেনেছিল এই ঘটনাটা নাকি সত্যি, আর ছেলে মেয়ের বয়সটাও অনেকটাই কম ছিল।